বাইডেনের শপথ ঘিরে ক্যাপিটল হিল সহ ওয়াশিংটনে নিশ্চিদ্র নিরাপত্তা, নতুন প্রশাসনের জন্য প্রার্থনা করতে বললেন ট্রাম্প। কাল আসছে সেরামের ভ্যাকসিন, পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক বললেন স্বাস্থ্য সচিব। গুজব তৈরি না করার আহ্বান। জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা, দেশকে পেছনে নেওয়ার ষড়যন্ত্র বলছেন গবেষকরা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/24 অনলাইনে। কড়া নিরাপত্তার মধ্যে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন। দেশটির স্থানীয় সময় বুধবার বেলা 11টায় শপথ অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউস থেকে শপথ অনুষ্ঠান বিভিন্ন গণমাধ্যম সরাসরি সম্প্রচার করবে। বাইডেনের পর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নেবেন। রাজধানীর ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। রেওয়াজ অনুসারে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথে সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা উপস্থিত থাকেন। তবে জো বাইডেনের শপথে থাকছেন না ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। শপথ শুরুর আগে ওয়াশিংটন ছেড়ে ফ্লোরিডার মার এ লাগো গলফ রিসোর্টে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কংগ্রেস ভবন, ক্যাপিটল হিল সহ পুরো ওয়াশিংটন। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে 25,000 ন্যাশনাল গার্ড। করোনা পরিস্থিতির পাশাপাশি সহিংসতার আশঙ্কায় এবারের আয়োজন সীমিত পরিসরে। আনুষ্ঠানিকতার তালিকায় প্যারেড সহ রয়েছে জনপ্রিয় তারকাদের ভার্চুয়াল পরিবেশনা। রিপোর্ট তুলি মল্লিকের। মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিল ঘিরে 7 ফুট উঁচু স্টিলের অস্থায়ী দেয়াল। অস্ত্র হাতে টহল দিচ্ছে ন্যাশনাল গার্ড। এ যেন অবরুদ্ধ এক দুর্গ। এমন করা নিরাপত্তা বেষ্টনী নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতাকে ঘিরে। এবার ভিন্ন এক রাজধানী দেখছে মার্কিনীরা। নেই উৎসবের আয়োজন। মহামারী করোনা আগেই পাল্টে দিয়েছিল পুরো পরিস্থিতি। এরপর 6 জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব পরিস্থিতি আরও নাজুক করে তোলে। বাইডেনের শপথকে ঘিরে বাড়তে থাকে হামলার শঙ্কা। সোমবার থেকে লকডাউন ক্যাপিটল হিল, ওয়াশিংটন ছাড়াও বাকি সব অঙ্গরাজ্যে নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা। শপথ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় তারকা লেডি গাগা। আরেক সঙ্গীত তারকা জেনিফার লোপেজ মাতাবেন দর্শকদের। এছাড়া প্যারেড ও টম হ্যাঙ্কসের উপস্থাপনায় রয়েছে টেলিভিশন অনুষ্ঠান। 150 বছরের ইতিহাসে এবারই প্রথম বিদায়ী প্রেসিডেন্ট যোগ দিচ্ছেন না নতুন প্রেসিডেন্টের শপথে। শপথের পরপরই কাজ শুরু করবেন বাইডেন হ্যারিস। প্রথম দিনই প্যারিস জলবায়ু চুক্তি, মুসলিম প্রবেশ নিষেধাজ্ঞা সহ ট্রাম্পের বেশ কিছু নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বাইডেন। দুলি মল্লিক, 21 টেলিভিশন। মার্কিন জনগণকে নতুন প্রশাসনের জন্য প্রার্থনা করতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদায়ী ভাষণের রীতি অনুযায়ী নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানাননি তিনি। হোয়াইট হাউস ছাড়ার আগে ট্রাম্প বলেন, সাহসী কূটনীতিকের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একাধিক ঐতিহাসিক শান্তি চুক্তি করেছে তার সরকার। ট্রাম্প বলেন, তার শাসনামলে যুক্তরাষ্ট্র নতুন কোনো যুদ্ধে জড়ায়নি। তবে শেষ মুহূর্তেও চীনের সমালোচনা করতে পিছপা হয়নি বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, বিশ্বের বিভিন্ন দেশকে চীনের সামনে দাঁড়াতে সমবেত করছে তার সরকার, যা আগে কখনো হয়নি। নতুন প্রশাসন যুক্তরাষ্ট্রকে নিরাপদ ও সমৃদ্ধ রাখবে, এমনটাই আশা প্রকাশ করেন তিনি। 21 জানুয়ারি দুপুর 1:30টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আসবে ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন। 25 জানুয়ারি 50 লাখ ক্রয়কৃত ভ্যাকসিন আসবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব এম আনান। ভারতের উপহার রিসিভ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তেজগাঁও সেন্টারে রাখা হবে ভ্যাকসিন। এরপর 27 থেকে 28 জানুয়ারি প্রায় 25 জনকে কুর্মিটোলা হাসপাতালে টিকা দেওয়া হতে পারে বলে জানান সচিব। সরকারি হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র টিকা দেওয়া হবে না। টিকা দেওয়ার পর ফলো আপের পাশাপাশি টেলিমেডিসিন দেওয়া হবে। 25 জানুয়ারি আইসিটি বিভাগ সুরক্ষা অ্যাপস হস্তান্তর করবে।
এবার জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা। মন গড়া ধর্মীয় ব্যাখ্যা দিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তোলার মতো স্পর্ধা দেখাচ্ছে তারা। উগ্র গোষ্ঠীটি প্রোপাগন্ডা ছড়াতে বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মুক্তিযোদ্ধা গবেষকরা বলছেন, দেশকে পেছনে নিতেই এসব ষড়যন্ত্র চলছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সার্ভার। ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ মূর্তি গড়া না ভাঙ্গা। সারা দেশে ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি। প্রতিমা, প্রতিকৃতি, ভাস্কর্য স্থাপন ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া। এরপর কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙেই ক্ষান্ত হয়নি উগ্রপন্থীরা। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো মাঠে নামার পর ভাস্কর্য বিরোধীরা প্রকাশ্য তৎপরতা থেকে পিছু হটে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও সরব সাম্প্রদায়িক গোষ্ঠীটি আমাদের রাষ্ট্রকে একটি শয়তানি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। প্রতি বছর ভাষার মাস আসলেই নানা ষড়যন্ত্র শুরু করে তারা। যে বাংলাদেশে 1971 সালে স্বাধীন হয়, সেই বাংলাদেশের জন্য 1905 সালের কবিতা কিভাবে জাতীয় সঙ্গীত হতে পারে। এবারও ভাস্কর্য বিরোধিতার পাশাপাশি জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছে উগ্রপন্থীরা। ওই কলকাতার দাদাবাবুদের গোলাম রবীন্দ্রনাথের সঙ্গীতের পাল্লা দিয়ে আমার দেশপ্রেম পরিমাপ করতে আসবে না। হেফাজতে ইসলাম নেতা জুনাইদ বাবুনগরী, মামুনুল হকরা এ অপতৎপরতার নেতৃত্ব দিচ্ছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা পাঠ করবে স্কুলের ছাত্ররা, কিন্তু কিছু কিছু ইসলামের শত্রুরা এটা পাঠ করাতেছে মাদ্রাসা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে তারা। একটা কবিতা আছে, ও মা তোর পায়ের তলে দিলাম আমার মাথা ভেতে, নাউজুবিল্লাহ বলেন না। মুক্তিযোদ্ধা গবেষকরা বলছেন, দেশকে পিছিয়ে দেওয়ার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই চলছে এসব অপতৎপরতা। এই যে মাদ্রাসার যে কি পড়ানো হচ্ছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে? মাদ্রাসা ছেলেরা বলছে তারা জাতীয় সঙ্গীত গাইবে না। এটা কি করে বাংলাদেশে সম্ভব? এটা এই অপশক্তি বাংলাদেশকে আফগানিস্তানের মতো বিশৃঙ্খল আর অস্থিতিশীল দেশ হিসেবে দেখতে চায় বলে মন্তব্য এই মুক্তিযোদ্ধা গবেষকের। মাদ্রাসাকে যতক্ষণ পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে না আনতে পারছি, জঙ্গি মৌলবাদের উত্থান আমরা বন্ধ করতে পারবো না। উগ্রপন্থীদের প্রতিরোধ করেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে বলে জানান এই গবেষক। সম্মিলিত প্রচেষ্টা দরকার। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানীতে ডাকাতির পর হত্যা মামলায় 6 জন গ্রেফতার, বেশ কিছু মালামাল উদ্ধার। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় অর্থনৈতিক ভিত যেমন মজবুত হয়েছে, তেমনি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে অধিবেশনে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয় ব্যয়ের গতিধারা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, করোনা মহামারী সত্ত্বেও 2019-20 অর্থ বছরে 5.24% হারে প্রবৃদ্ধি অর্জন হয়েছে। এদিকে 2019-2020 অর্থ বছরের বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। পরে স্বরাষ্ট্র, বন ও পরিবেশ, সমাজ কল্যাণ সহ বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মাদকের সাথে জড়িতদের বর্জন করা না গেলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অনুষ্ঠানে গত 3 বছরে জব্দ করা 1,77,625 ইয়াবা সহ প্রায় 533 কোটি টাকার বেশি মূল্যের মাদক ধ্বংস করা হয়। মাদক ব্যবসার সাথে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে। আমি বিশ্বাস করি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে বর্জন করা গেলে, এই আইনের আওতায় এনে বিচার করা গেলে মাদক পাচার দেশ হতে চিরতরে
বন্ধ হবে আমি বিশ্বাস। রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ডাকাতির পর হত্যা মামলার 6 আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামাল। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজউদ্দিন। এই চক্রের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় মামলা রয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। গত 18 ডিসেম্বর রাতে আপন মিয়া ও নজরুল ইসলাম দক্ষিণ খানের বাসা থেকে কারণ বাজারের উদ্দেশ্যে বের হন। গভীর রাতে গণপরিবহন না থাকায় বিমানবন্দর এলাকা থেকে একটি পিকআপে উঠে বসেন। গাড়িতে আগে থেকে বসে থাকা ডাকাতরা টাকা ও মোবাইল লুটে নিয়ে তাদেরকে সড়কে ফেলে দেয়। ঘটনাস্থলে আপন মিয়া মারা যান। এ ঘটনার সূত্রে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করে ডাকাতির সঙ্গে জড়িত 6 জনকে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডাকাতির পর হত্যার বিস্তারিত জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল অপরাধ চক্রের 6 জন সদস্য। তো এটি একটি ডাকাতি সহ হত্যা। রূপগঞ্জ থেকে 6 জন ডাকাত গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের সময় সবকিছুই তারা আমরা জানতে পারি কিভাবে ঘটনাটা ঘটিয়েছে। এছাড়া গত 1 ডিসেম্বর রাজধানীর লালবাগ এলাকায় ভোরের কাগজের এক সংবাদকর্মী ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় জড়িত 3 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ছিনতাই গ্রুপটিকে গ্রেপ্তার করে এবং তার নিকট হতে লুণ্ঠিত টাকা, মানিব্যাগ এবং ফোন সেটটি উদ্ধার করে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতুর সুষ্ঠু ব্যবহারের উদ্দেশ্যে আধুনিক বাস নির্মাণ শুরু করেছেন বরিশালের পরিবহন মালিকরা। আর লঞ্চ মালিকরা বলছেন তাতে ব্যবসায় পদ্মা সেতুর কোনো বিরূপ প্রভাব পড়বে না। তবে যাত্রী ধরে রাখতে ডকইয়ার্ডগুলোতে চলছে আধুনিক সুবিধার লঞ্চ তৈরির কাজ। এদিকে যাত্রীরা বলছেন শুধু ব্যবসা নয়, সেবা ও নিরাপত্তায় মনোযোগ দিতে হবে পরিবহন মালিকদের। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। মাওয়া হয়ে বরিশাল ঢাকা রুটে শতাধিক বাস চলাচল করে। সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। পদ্মা সেতু এই সময় 3.5 ঘন্টায় নামিয়ে আনবে। ফলে যাত্রী চাহিদা মাথায় রেখে বরিশালের ওয়ার্কশপগুলোতে চলছে বাস নির্মাণ ও সংস্কারের কাজ। গাড়ির সিট মিট নতুন লাগাইতে আছে, যে যত সুন্দর করে বানাইতে পারবে তার যাত্রী অত বেশি হবে। পদ্মা সেতু চালু হইলে ইনশাল্লাহ আমাদের ট্রিপও বাড়বে, ভালো ভালো গাড়ি বরিশালে ঢুকবে। যানজটের জন্য পদ্মা সেতুটা হইলে অনেক সুবিধা হবে। এদিকে যাত্রী ধরে রাখতে আধুনিক সুবিধাযুক্ত লঞ্চ তৈরি হচ্ছে ডকইয়ার্ডগুলোতে। সুইমিং পুল, লিফট, বিলাসবহুল কেবিন সহ লঞ্চ তৈরি হচ্ছে সুন্দরবন এবং সুরভি ডকইয়ার্ডে। এদিকে পদ্মা সেতুকে ঘিরে সড়ক পথ ও নদী পথে যাত্রী পরিবহন নিয়ে ভিন্ন মত আছে পরিবহন মালিক সমিতির নেতাদের। এখন যারা কেবিনে যাই আমরা চিন্তা করবো 3 ঘন্টা আমি ঢাকা যাইতে পারতেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টায়, তাহলে আমি কেন লঞ্চে সারা রাত শুয়ে থাকবো? তখন সড়ক পথে যাত্রী বেশি হবে। এখনো আমি মনে করি সড়ক পথের চেয়ে নৌপথ অনেক নিরাপদ। তবে সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীরা। একজন যাত্রীর সম্পূর্ণ নিরাপত্তার মধ্য থেকে তিনি যেন যাতায়াত করতে পারে, সেটি হোক বা নৌপথ। আসা যাওয়া জানি নির্বিঘ্নে করতে পারি, আমাদের সেই নিরাপত্তা সরকার দেয়, এই একটা আমাদের সাধারণ মানুষের দাবি। পদ্মা সেতু কেবল ব্যবসায় নয়, মান উন্নয়নের প্রতিযোগিতায় ঠেলে দিয়েছে পরিবহন ব্যবসায়ীদের। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় দীর্ঘ লকডাউনের পথে জার্মানি, স্পেন, ডেনমার্ক সহ বিভিন্ন দেশ চীনে নতুন করে শনাক্ত। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। করোনা মোকাবেলায় আবারও দীর্ঘ লকডাউনের পথে হাঁটছে জার্মানি। একই পরিকল্পনায় স্পেন, ডেনমার্ক সহ ইউরোপের বিভিন্ন দেশের। এদিকে নতুন করে করোনা শনাক্ত হয়েছে চীনে। আর আজ থেকে মালদ্বীপে ভারতের ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত 9,65,99,000 আর মৃত্যু ছাড়িয়েছে 20,63,000। আরও জানাচ্ছেন আজহর ইসলাম।
যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে জার্মানি। একদিনে 11,500-এর বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে। আর তাই করোনা বিধির সময়সীমা আরও বাড়ানোর কথা জানিয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। তিনি জানান, মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ অধিকাংশ দোকানপাট বন্ধ থাকবে। এদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। ব্রিটিশ সরকারের সবশেষ হিসেব অনুযায়ী দেশটিতে একদিনেই মৃত্যু হয়েছে 1,610 জনের। চীনে একদিনে 103 জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। দেশটিতে এ পর্যন্ত 88,000-এর বেশি আক্রান্ত হয়েছে। লকডাউনের সময়সীমা বাড়ছে স্পেন এবং ডেনমার্কে। অপরদিকে মালদ্বীপ পৌঁছেছে ভারতের তৈরি করোনার ভ্যাকসিন কোভিশিল্ড। আজ থেকে শুরু হচ্ছে এ ভ্যাকসিনের প্রয়োগ। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। প্রবীণ ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসুদ্দিন আহমেদ আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ আসর কাকরাইল সার্কিট হাউস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। বেশ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 82 বছর বয়সী রাইসুদ্দিন আহমেদ সারা জীবন কাটিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে। 1960-61 মৌসুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। 1982 সালে রাইসুদ্দিন অর্জন করেন এমসিসির আজীবন মেম্বারশিপ। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাইডেনের শপথ ঘিরে ক্যাপিটল হিল সহ ওয়াশিংটনে নিশ্চিদ্র নিরাপত্তা। নতুন প্রশাসনের জন্য প্রার্থনা করতে বললেন ট্রাম্প। কাল আসছে সেরামের ভ্যাকসিন, পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক বললেন স্বাস্থ্য সচিব। গুজব তৈরি না করার আহ্বান। জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা। দেশকে পেছনে নেওয়ার ষড়যন্ত্র বলছেন গবেষকরা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।